রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্জীব। আপনারা দেখছেন বাংলার ভোটযুদ্ধ। বাংলার ভোটযুদ্ধ অর্থাৎ এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে আমরা আলোচনা করব কিছু বিশেষ দিক নিয়ে, যেখানে আমাদের সঙ্গে থাকবে আমাদের প্রতিনিধিরা এবং রাজনৈতিক বিষয় তো অবশ্যই থাকবে এবং সারা ধরনের কিছু বিশেষ অনুষ্ঠান, কিছু বিশেষ বিশ্লেষণ অবশ্যই আপনাদের পরিচয় করে দেবো। তার সাথে আমার পাশাপাশি আমার সহকর্মী আছেন এক্সপ্রেস নিউজের নিউজ এডিটর ভাস্কর ধর স্যার আমাদের সাথে আছেন। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত এই বাংলার ভোটযুদ্ধ। নমস্কার সঞ্জীব, নমস্কার আমাদের এক্সপ্রেস নিউজের সমস্ত দর্শককে। আপনারা জানেন যে বাংলার ভোটযুদ্ধ প্রতিদিন এই সন্ধ্যায় 7টায় সম্প্রচারিত হচ্ছে। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন কেন্দ্রের প্রার্থী এবং সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের আপনাদের সামনে উপস্থাপিত করছিলাম এবং বিধানসভা এলাকা ভিত্তিক মানুষের সমস্যা, প্রতিশ্রুতি কতখানি তা পূরণ হয়েছে, মানুষের অসন্তোষ কি রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। এক এক করে তো ভোট একেবারে দোরগোড়ায় এসেই গেল এবং আলোচনার প্রেক্ষাপটও একটু বদলাবে, অনুষ্ঠানের প্রেক্ষাপটও একটু বদলাবে। আজ আমরা এই অনুষ্ঠানে অর্থাৎ বাংলার ভোট যুদ্ধে সামগ্রিকভাবে প্রচার প্রক্রিয়া কেমন চলছে তার পাশাপাশি এই দেখুন আবহাওয়া, তাপমাত্রা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তো প্রায় 40 ছুঁই এবং আবহাওয়া দপ্তরও কিন্তু সেরকমই বার্তা দিচ্ছে যে আগামী 4-5 দিন বিশেষ স্বস্তি মেলার সম্ভাবনা নেই। উত্তরে হয়তো তাপমাত্রা কিছুটা কম থাকবে, হালকা বৃষ্টিরও সম্ভাবনা আছে, কিন্তু ভোটের তাপমাত্রা কি উত্তর কি দক্ষিণ সর্বত্রই একই রকম, একেবারে সরগরম। কি দেখছো সঞ্জীব, ওভারঅল তোমার কি মনে হচ্ছে? দেখো, একদমই যেরকমটা তুমি বললে যে একটু আগে যেরকম তাপমাত্রার বিষয়টা আপনি বললেন, ঠিক তার পাশাপাশি আমাদের যেই বিধানসভা নির্বাচন 2026 পাখির চোখ করে একদম ইতিমধ্যে কিন্তু সরগরম হয়ে উঠেছে। পাশাপাশি যেমনটা আপনি জানেন যে আজ কিন্তু দুর্গাপুরে একদম জনসভায় কিন্তু দুর্গাপুরবাসী কিন্তু একদম উত্তাপ হয়ে গেছিল এবং সেখানে আমরা দেখেছি দুর্গাপুর সিটি সেন্টার চত্বরে কিন্তু চতুরঙ্গ ময়দানে আমরা সরাসরি গেছি এবং এক্সপ্রেস নিউজের ক্যামেরা কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিল এবং সেখানকার যে মানুষের যে আমরা দেখতে পেরেছি তাদের সেই চোখের সেই সাহস, আপনি দেখেছেন তাদের সেই সাহস এবং তাদের যে একটাই বক্তব্য যে এবারে কিন্তু আমি সঞ্জীব একটা কথা বলি, দেখো ভোটের উত্তাপ রাজ্য জুড়ে একদমই আবহাওয়ার মতোই উত্তরে আপাত শীতল আবহাওয়া হলেও ভোটের উত্তাপ কিন্তু একেবারে চরমে। আর আপনারা সকলে জানেন যে উত্তরবঙ্গে একটুখানি হলেও বিরোধী দলের পাল্লা ভারী। একদম এবার জোর টক্কর হচ্ছে শেয়ানে। উত্তরবঙ্গে যেমন প্রচার চলছে, আজ আমরা দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদায় প্রচার করছেন দলীয় প্রার্থীর হয়ে এবং সেক্ষেত্রে অবশ্যই করে তোপ দাগছেন শাসক দলকে। এ তো একটা স্বাভাবিক চিত্রই, কিন্তু তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নানা প্রান্ত, এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলছেন তিনি দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে গিয়ে। এবং শুধুমাত্র কি মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও জোর প্রচারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বিশেষ নজর দিয়েছেন, বিজেপি এবার বিশেষ নজর দিয়েছে এই নির্বাচনে, পশ্চিম বাংলার নির্বাচনে। সঞ্জীব, একটা বিষয় লক্ষ্য করবে যে এর আগের যে বিধানসভা নির্বাচন ছিল সেই নির্বাচনে বিজেপির যে পরিমাণ প্রস্তুতি ছিল নির্বাচনের লড়াইকে কেন্দ্র করে, বিজেপি নেতারা এবার কিন্তু দাবি করছেন যে তার থেকে তারা শিক্ষা নিয়েছেন, আগের ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং তা তাদের প্রচারে প্রতিশ্রুতিতে সর্বত্র চোখে পড়ছে। আজ যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই দুর্গাপুরে প্রচার করে গেলেন, তার পাশাপাশি আরও বেশ কয়েকটি জনসভা তিনি করেছেন, সেখান থেকে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেছেন। তেমনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাকেও আমরা দেখলাম রানাঘাটে, এর পাশাপাশি আরও বেশ কয়েকটি জনসভা তিনি করেছেন এবং সেখানে স্পষ্টভাবে তিনি বলছেন যে 4 মের পরে রাজ্যে বিজেপি শাসন কায়েম হবে এবং তারপর কি হতে পারে সে কথাও তিনি আগাম বলে দিচ্ছেন।
অপরদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও জানাচ্ছেন যে ভোট হয়ে যাওয়ার পর যখন নতুন সরকার গড়ে উঠবে, বিরোধী দল অর্থাৎ বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলবেন, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আজ কিন্তু দুর্গাপুরের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন। আরও অনেক কিছুই ঘটেছে, তবে এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা যেখানে দুর্গাপুরে তৃণমূল সুপ্রিমোর জনসভা ছিল সেখানে গিয়েছিলেন, সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলছেন, এবং আমাদের দুর্গাপুরের প্রতিনিধিও এই সময় সঙ্গে রয়েছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলে নিই। রণ ঘোষ, রণ, এক্সপ্রেস নিউজের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই। এবং যেটা জানতে চাইছি রণ, যে গরম তো বাইরে রয়েছে, তাই না? তাপমাত্রা, তাপপ্রবাহ একেবারে চরমে রয়েছে, রাজনৈতিক উত্তাপও কিন্তু কোনো অংশে কম নেই। আমি তোমার কাছে জানতে চাইছি আজ সামগ্রিকভাবে দুর্গাপুরটা ঠিক কেমন রয়েছে, যখন কিনা একটা বিষয়ে, হ্যাঁ রণ একটা বিষয় আমি বলতে চাইবো, সেটা যে সম্ভবত আমাদের এই দুর্গাপুর শহরের ইতিহাসে গতকাল এমন একটা দিন ছিল যখন কিনা 4 জন মুখ্যমন্ত্রী রাজ্যে কোনো না কোনো সময় রয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মা ছিলেন, যোগী আদিত্যনাথ ছিলেন, রেখা গুপ্ত ছিলেন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারও উপস্থিতি আমরা জানি। আমি সামগ্রিক চিত্রটা গতকাল থেকে আজ পর্যন্ত কেমন ছিল রণ জানতে চাইছি তোমার কাছ থেকে। দুর্গাপুরের রাজনৈতিক উত্তাপ চরমে চলছে। একদিকে যেখানে মমতা ব্যানার্জি দুর্গাপুরে 2 প্রার্থী দত্ত আর প্রদীপ মজুমদারের সমর্থনে আজকে একটা জনসভা করলো, এবং এই জনসভায় একটা জিনিস দেখতে পেলাম যে প্রবীর দত্তকে বারবার মুখ্যমন্ত্রী বারবার বলল প্রবীর দত্তকে যেটা থাকতে আমার ক্যান্ডিডেট, এবং এই ব্যবসায়ী তিনি নিজেও বলেছেন আমি রাজনীতিতে নতুন। কিন্তু এই প্রচারকে ঘিরে যেমন একটা অন্যদিকে মাত্রা পেয়েছিল, যেখানে অপূর্ব মুখার্জি এবং অপূর্ব মুখার্জির স্ত্রী অনিন্দিতা মুখার্জি যে চেয়ারপারসন আছে এখন উপস্থিত ছিলেন। অপূর্ব মুখার্জি বারবার বললেন এতগুলো জনমুখী প্রকল্প করা সত্ত্বেও কেন বারবার মুখ্যমন্ত্রীকে ছুটে আসবেন। সেই কথা মুখ্যমন্ত্রী নিজের এতেও বললেন ভাষণে, যে আমি কাউকে তো বলতে দিলাম না যে অব্দি যেভাবে আমার এই বিষয়টা বললো। তো এক কথায় বলা যেতে পারে যে মমতা ব্যানার্জি প্রবীর দত্তকে এখানকার মানুষ যেন জেতায় সেই দিকে বারবার মানুষকে বলেছেন। অন্যদিকে দুর্গাপুরে একটা শ্রমজীবী মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে যে এখানে বাইরের বহিরাগত লোকদের টাকা নিয়ে এখানকার কারখানাগুলোতে লোক নিয়োগ করা হয়। এইটা তিনি সাবধান করে দেন যে আমি যে পার্টির কর্মী যেতেও হোক আমি কিন্তু একটা সেকেন্ড সময় লাগবে না, তাকে আগেও করেছি, যেমন আবার তাকে বিতাড়িত করে দেবো পার্টি থেকে, এই কথাটা বলেছে। অন্যদিকে বিজেপিরও আছে এক হেভিওয়েট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই চণ্ডীদাতে এসেছিল একটা রোড শো। তো রোড শোকে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এত সিকিউরিটি, এত মানুষ, এবং তার যখন যাচ্ছিল সিকিউরিটি বারবার মানুষকে বার করে দিয়েছে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই প্রচারকে ঘিরে। 2 প্রার্থীকে নিয়ে খোলা গাড়িতে তিনি প্রচার ছাড়েন। তবে অন্যদিকে আবার শোনা যাচ্ছে যে দুর্গাপুরে রেখা গুপ্তা তো দিল্লি মুখ্যমন্ত্রী এসেছিলেন, পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্য যোগী তারও সভা রয়েছে দুর্গাপুরে, হেমন্ত বিশ্ব শর্মা তিনিও আসবেন। তো দুর্গাপুর শিল্পাঞ্চলের এই দুটো সিটে এখন পর্যন্ত খুব চরম উত্তেজনা। কোনো সিপিএম এর গতকাল মিটিং আমরা দেখেছি মোহাম্মদ সেলিমের, সেখানেও কিন্তু মানুষ তার জনসভায় ভিড় জমিয়েছে। এক কথায় বলা যেতে পারে দুর্গাপুরে তৃণমূল, বিজেপি এবং সিপিএম, অনেকে হয়তো মনে করবে সিপিএম, কিন্তু সিপিএম অনেকটা প্রচারে এগিয়ে রয়েছে অন্য অন্য বারের চেয়ে। কেন এবারে আমি নির্বাচনের প্রতিটা জায়গায় বিভিন্ন স্থানে যে দুটো বিধানসভায় দেখেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিপিএমেরও যেমন মানুষ প্রচারে এগিয়ে আসছে, এবং সেক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি তিনটে রাজনৈতিক দলেরই প্রচার করছে। তবে একটা কথা, দুর্গাপুর শিল্পাঞ্চল যেহেতু কারখানা বহুদিন ধরে বন্ধ আছে, বহু কারখানা বন্ধ হয়ে গেছে দুর্গাপুর শিল্প তালুকে, তার মধ্যে কেমিক্যাল প্রধান, যেখানে মানুষ 4 মাস ধরে মাইনে পাচ্ছে না, তাদের একটা ক্ষোভ রয়েছে।
বারবার দেখেছি, সেখানে বারবার রাজনীতি নেতারা ছুটে যাচ্ছেন। কিন্তু এক কথায় দুর্গাপুর শিল্পাঞ্চলের যা অবস্থা, শ্রমিকদের কাজ নেই, আহ, বিভিন্ন কারখানা বন্ধ হয়ে গেছে। রণ দুর্গাপুরে রণ আমি আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাইছি। দেখো, যে সামগ্রিকভাবে রাজ্যের যদি এই ভোট প্রক্রিয়াটার কথা উল্লেখ করি, অনেকেই এটাকে দ্বিমাত্রিক আকার দিচ্ছেন, বাইনারি একটা সেট করে দেওয়া হচ্ছে। শিল্পাঞ্চল দুর্গাপুরকে কি তোমার সেক্ষেত্রে ব্যতিক্রমী মনে হচ্ছে? লড়াইটা শুধুমাত্র তৃণমূল বা বিজেপির মধ্যে নয়, লড়াইয়ে রয়েছে বাম প্রার্থীও, আর এর পাশাপাশি কংগ্রেসের অবস্থাটাই বা কি বুঝছো? এরপরেও কিন্তু আমার প্রশ্ন আছে, তুমি চলে যাবে না, প্লিজ বলো। কংগ্রেসের এরকম দেখতে পাচার বা মানুষ এতটা ভিড় করছে, কিন্তু বামফ্রন্ট এবং তৃণমূল বিজেপির যে সংখ্যার মানুষ ভিড় জমাচ্ছে তাদের সভাতে, কংগ্রেস এখানে কোনো ফ্যাক্টর নয়, বোঝা যাচ্ছে। তবে দুর্গাপুর শিল্পাঞ্চল শ্রমিকদের, শ্রমিক অঞ্চলে কিন্তু বোঝা যাচ্ছে যে শ্রমিকদের কাজ নেই। এই ভোট বা ভোট কোথায় যাবে, কোন দিকে যাবে, সেই হিসাব দিতে পারছে না। যেমন তৃণমূল বলছে আমরা এগিয়ে আছি, কখনো বিজেপি বলছে আমরা তো জিতেই যাচ্ছি অনেক ভোটেই, কিন্তু না না রণ, এটা তো স্বাভাবিক চিত্র, প্রত্যেকটা রাজনৈতিক দল, ইভেন এসইউসিআইও জয়ের কথা বলেছে। আমি সে জায়গাটায় যাচ্ছি না রণ, আমি যেটা জানতে চাইছি যে তোমার কথা মতো লড়াইটা ত্রিমাত্রিক, আমি এটাই ধরে নিচ্ছি, তাই তো? ত্রিমাত্রিক লড়াই। এর পাশাপাশি আমি দেখো, তুমি বারবার যে কথা উল্লেখ করছো যে কর্মসংস্থান একটা সমস্যা শিল্পাঞ্চল দুর্গাপুরে। আজ যখন মুখ্যমন্ত্রী জনগণকে সম্বোধিত করছিলেন, সেই সময় এই সমস্যাগুলো কতখানি গুরুত্ব পেয়েছে? আমি তোমার কাছে দেখো, প্রাথমিকভাবে তুমি যেমন বললে কর্মসংস্থানের একটা অভাব, এটা নিয়ে এটা একটা ইস্যু। এর পাশাপাশি জল সমস্যা, নাগরিক পরিষেবা সমস্যা, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, দখলদারি সমস্যা, এগুলো তো সমস্যা রণ, এগুলো তো অস্বীকার করতে পারবে না। মুখ্যমন্ত্রী যখন আজ তার দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করলেন, সেই সময় এই বিষয়গুলো কতটা উল্লেখ করলেন? দলীয় শৃঙ্খলার কথা বলেছেন, বিজেপিকে তোপ দেখেছেন, এটা জানি। এর পাশাপাশি এই বিষয়গুলো কতখানি অ্যাড্রেসড হলো রণ, আমি তোমার কাছে জানতে চাইছি, প্লিজ বলো। মানুষের তো দুর্গাপুরের লোকাল সমস্যা, একটা পানীয় জল, গার্বেজ, রাস্তা, এগুলো তো রয়েছেই। তার সঙ্গে শিল্প কাজে, এখানে সিকিউরিটি গার্ডের কাজ ছাড়া দুর্গাপুরে মানুষ কাজ খুঁজে পাচ্ছে না, শুধু নিরাপত্তা রক্ষীর কাজ প্রাইভেটে। তো এইগুলো তো আমরা বিভিন্ন জায়গায় বক্তব্য নিয়ে মানুষের কাছে শুনেছি যে কাজ এনে দিয়ে এখন শিল্প না বছর ধরে। আমি বামপুরের ফলে গুলো কংগ্রেস সরকার, তারপরে ফার্টিলাইজার গুলো সবাই বলেছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে খুলে যাবে, এবং বিজেপির বিভিন্ন নেতারা মন্ত্রীরা এসে তারা লোকসভা বিধানসভায় বলেছে খুলে দেবে, কেউ খুলতে পারেনি, এখনো খুলেনি। এবং যে কারখানাগুলো বন্ধ আছে সেই পুরোনো কারখানাগুলো খুলে দেবে একটা করে। এখন মানুষ নিরুপায়, কি করবে, ভোটটা কোথায় দেবে? এই জন্যই আমি বলছি বামদের যে, বামরা বলতে কখনই বলেনি, আগেও আমি নির্বাচনে দেখেছি বলেনি যে আমরা জিতবো বা এই জিনিসটা, কিন্তু তাদের মুখে শোনা যাচ্ছে যে আমরা আবার ফিরে না এলে এই কারখানাগুলো করে। এই তো মানুষের মধ্যে একটা, মানুষ কোন দিকে ভোট দেবে সেটাও এখন নিশ্চিত, কেন কোনো পার্টি হয়তো মুখে বলছে কিন্তু পারফেক্ট বলতে পারছে না আমি জিতবো, যেটা তৃণমূল বিজেপি কেউ বলতে পারছে না। সিপিএম তো আমি ধরে নিলাম থার্ড পজিশনে রয়েছে এখানে, তৃতীয় পার্টি, কিন্তু এই পার্টিও যে বুমেরাং হয়ে যাবে দুর্গাপুরের নির্বাচনে, সেটাও কিন্তু বলা রাখে না। রণ, আগামী 1.5 সপ্তাহ, আর 1.5 সপ্তাহ সময় কম বেশি, হ্যাঁ, সময় রয়েছে হাতে। এর মধ্যে তোমার মনে হয় কি পরিস্থিতির মধ্যে, সমীকরণের মধ্যে কোনো রকম পরিবর্তন আসতে পারে? এরকম কোনো সম্ভাবনা রয়েছে কি? না, সমীকরণ বলতে এখন দুর্গাপুরের একটা মেন ইস্যু হয়ে গেছে, দুটো বিধানসভাতেই প্রচুর মানুষের ভোট কেটে গেছে, মানে ভোটার ভোট দিতে পারবে না, তার নাম নেই, এই একটা ইস্যু তো দুর্গাপুরে রয়েছে। অন্যান্য জেলাতেও আছে রাজ্যের, কিন্তু দুর্গাপুরের দুটো বিধানসভাতে প্রচুর মানুষের ভোট দিতে পারছে না। এই ভোট ব্যাংকটা কি শুধু তৃণমূলের গেছে, কি বিজেপির গেছে,
সবারই গেছে, বলতে পারবো না আমার একা গেছে। তো এই ভোট এবারে মানুষ একত্রিত কোন জায়গায় যে মানুষের লোকাল ইস্যুটা এখন দাঁড়িয়ে গেছে একদমই। প্রচুর সমস্যা। হ্যাঁ, কাজ নেই, তারপরে এই যে পানীয় জলের বারবার কখনো গ্যাসের লাইন ফেটে যাচ্ছে, গ্যাস লিক করে যাচ্ছে, এই যে ব্যাপারগুলো রয়েছে। মেন হচ্ছে খাদ্য পেটের সমস্যা। আচ্ছা, আরেকটা মেন ইস্যু দুর্গাপুরের জমির সমস্যা। বহু বস্তি এখনো উন্নয়ন হয়নি, প্রান্তিকা বস্তি যেটা একটা মেন সিটির বাজার, সেই জায়গাটা এখনো বস্তি হয়ে আছে। তালতলা বস্তি, কাশিরাম বস্তি, পাওয়ার হাউস বস্তি, বিভিন্ন জেসি বস্তি, এত বস্তিতে মানুষ, তাদের কোনো উন্নতি হয়নি। এই কাজ যা ছিল তাই আছে, হয় তাদের রণ, তুমি যদি এই কথা বলছো, তার মানে দেখো, আমি যদি তোমাকে প্রশ্নটা এভাবে ঘুরিয়ে করি যে কাজ, উন্নয়ন নাকি অন্য কোনো ইস্যু এবারের নির্বাচনে প্রাধান্য পাবে। আর এরপর আমার সঙ্গে আমার সহকর্মী সঞ্জীব রয়েছে, সঞ্জীবও তোমার কাছে একটা প্রশ্ন রাখবে, তুমি তার উত্তর দিও। আমি বলছি এবারের নির্বাচনটা অন্তত পূর্ব পশ্চিম দুর্গাপুর বিধানসভা কেন্দ্রে উন্নয়ন নিয়ে হবে, কাজ নিয়ে হবে, দুর্নীতি নিয়ে হবে, নাকি অন্য কোনো ইস্যু প্রাধান্য পাবে? তোমার অভিমতটা কি? আমার মতে বলে এটা শ্রমজীবী মানুষের একদমই। জায়গা। মেন হচ্ছে কতই বলুক এখানে এডুকেশন হাব একদম। আর এডুকেশন হাব থেকে হাত না থাকলে, কাজ না থাকলে কোথায় যাবে? তো মেন হচ্ছে সমস্যাটা হচ্ছে শিল্প। একদমই। শিল্প নেই, কাজ নেই, এইটাই মেন এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে দুর্গাপুর। রণ, যেরকমটা তুমি ইস্যুর কথা বলছো, আমি ঠিক এই প্রসঙ্গ ধরেই বলবো যে এসআইআর ইস্যু নিয়ে কিন্তু আমরা বিবিধ নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি আমরা সাধারণ মানুষরা। এই বিষয়ে তুমি কি বলবে? কারণ আসন্ন বিধানসভা নির্বাচন 2026 আজ অর্থাৎ সোমবার দুর্গাপুরের বুকে দাঁড়িয়ে কিন্তু চতুরঙ্গ ময়দানে মানুষের জনসঙ্গম দেখার মতো ছিল, এবং সেখানকার মানুষের উপচে পড়া যে ভিড় সেটা কিন্তু দেখার। সেখান থেকে তুমি কি প্রতিক্রিয়া পাচ্ছ? এবং অবশ্যই মানুষের কাছে তো এসআইআর ইস্যু নিয়ে বা এসআইআর নিয়ে একটা অবশ্যই আলাদা দিক কাজ করে, এই ক্ষেত্রে তুমি কি বলতে চাইছো? এসআইআর নিয়ে তো মুখ্যমন্ত্রী মঞ্চে বললেন, এবং এসআইআর সত্যি যারা 2002 ভোট দিতে, তার আগেও ভোট দিয়েছে, তাদের কেন এত নাম কাটা গেল? এবং এসআইআরটা যদি বিহার নির্বাচন যখন চলছিল তখন করলে ভালো হতো। এত তাড়াতাড়ির মধ্যে যে এসআইআর পদ্ধতিটা করে দিল এবং ভোটে নাম বাদ গেল, এইটা মানুষ মেনে নিতে পারছে না। এটা তো একটা ইস্যু আছে, কিন্তু তার চেয়ে বড় ইস্যু দুর্গাপুরের শ্রমিক মানুষের, বিভিন্ন প্রান্তে প্রচুর মানুষ বেকার, ঘরে ঘরে বেকার। তাদের একটা যতই ভাতা দিক, কিছু ভাতা রাজ্য সরকার দিচ্ছে হয়তো, সেই ভাতা কিন্তু স্থায়ী কোনো সমীকরণ, স্থায়ী কোনো কাজের সেগুলো কিন্তু হয়নি। রণ, আমার শেষ প্রশ্ন তোমার কাছে, এই মুহূর্তের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে সঞ্জীব যে প্রশ্নটা তোমার কাছে করলো সেই এসআইআর কেন্দ্রিকই। দেখো একটা বিরাট কিছু ইস্যু নয়। এসআইআর হয়তো ভোট দিতে পারবে না, পরবর্তীকালে দুর্গাপুর নগর নিগম নির্বাচন হলে দিতে পারবে, আবার লোকসভা। না 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 না, আমি এই প্রশ্নটা করছি না, আমি এই প্রশ্নটার আমার প্রেক্ষাপট আলাদা। আমি বলছি তোমাকে, একটা আনুপাতিক হিসেব দেখলে প্রতি 6 জনে 1 জনের নাম বাদ গেছে। কেমন? একটা পরিবারের 6 জনের মধ্যে ধরো 5 জনের নাম রয়েছে, বা 1 জনের নাম রয়েছে, 5 জনের বাদ গেছে। আমি তোমার কাছে জানতে চাইছি, শিল্পনগরী দুর্গাপুরে সেই সমস্ত পরিবার বা সেই সমস্ত ভোটার যাদের বাড়ির 1 জন হয়তো তার নাম নথিভুক্ত রয়েছে তালিকায়, 5 জনের নেই। এবার আমাকে বলো, এই 5 জন ভোটারের ভোট কোন দিকে যেতে পারে? এই 5 জন ভোটারের ভোট আমরা যেটা প্রচারে গিয়ে শুধু প্রার্থীর সঙ্গে তো ঘুরি নি, ম্যান টু ম্যান গেছি বিভিন্ন ভোটারের কাছে। তাদের বক্তব্য হচ্ছে কাজ চাই, কাজের দাবি। আমার ছেলে একটা কথা বলছে, আমার মেয়ের কিছু হলো না, এবং কেউ হয়তো বাইরে দুর্গাপুর থেকে বহু ছেলে বাইরে কাজ করছে অন্য রাজ্যে গিয়ে, এটা অনেকে মেনে নিতে পারছে না। কেন দুর্গাপুরে কয়েক বছর আগে সারা ভারতবর্ষের লোক কাজ করতে আসছে, সেখানে ছেলে এখন বাইরে যাচ্ছে কাজ করতে, কোথাও কম পয়সায় কোনো কষ্ট করে খাচ্ছে। কেউ সবাই তো স্কিল ডেভেলপমেন্ট নেই বা ডিগ্রি নেই যে পাবে। তো তাদের দুর্গাপুরের লোকের মানুষের কাছে তাদের তবুও এখানে কারখানা, তাহলে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আধুনিকরণ হলে, ছোট ছোট যদি আরো কারখানা হওয়ার কথা আছে, একেবারে আমি তোমাকে দুর্গাপুর পূর্ব আর দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে অ্যাডভান্টেজ কাদের রয়েছে
তোমার আজকের তারিখে দাঁড়িয়ে কি মনে হয় সেটা একটু জানাও। এর কাজের আমি যেটা প্রচারের মানুষ দেখে আমি বলা যায় না যে দুটো সভা করছে, তাতে বামফ্রন্টে ভালো ভিড় হয়েছে, মুখ্যমন্ত্রীর সবাই ভিড় হয়েছে, তা দেখে কখনই বলা যাবে না বামফ্রন্টের একটা ঠিক একটা ভোট আছে, তো এরাই জিতবে। তবে আমি বলি এখানে লড়াইটা এখন সিপিএম ভার্সেস তৃণমূলের দিকে চলে গেছে। এখানে মুখ্যমন্ত্রী বারবার আজকে সিপিএম এর কথাটা উল্লেখ করেছেন, তারা বিভিন্ন কাজ করেছে বা সিপিএম এর বিপক্ষে কথা জায়গায় দাঁড়িয়ে এখন লড়াইটা আমি দুর্গাপুরে দেখতে পাচ্ছি সিপিএম এবং প্রধান দল তৃণমূল, তাদের লড়াই। অনেক ধন্যবাদ রণ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রণ ঘোষের সঙ্গে। শিল্প নগরী দুর্গাপুর, শিল্পাঞ্চল দুর্গাপুর, যার ভিত্তি হচ্ছে শিল্প, সেই শিল্প নগরীতে শিল্প এবং কর্মসংস্থানের অভাব একটা বড় ইস্যু এবং স্বাভাবিকভাবে ভোটারদের এই বিষয়টা ভাবাচ্ছেই। এর পাশাপাশি দেখুন, আমরা যখন প্রতিনিধিদের সঙ্গে মানে যারা নির্বাচনে লড়াই করছেন সেই প্রার্থীদের সঙ্গে যখন কথা বলছিলাম, তাদের কথা প্রসঙ্গে বারংবার উঠে এসেছে কর্মসংস্থান প্রসঙ্গ, এসেছে পানীয় জলের অভাব, এসেছে নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার অভাব, কারণ দীর্ঘদিন নির্বাচন হয়নি এমনটা শাসক ব্যতী রেখে অন্যেরা বলেছেন, সে কথা বলছি। এবং দুজন প্রশাসক এই মুহূর্তে কার্যনির্বাহী অবস্থায় রয়েছেন, তারা কাজ চালাচ্ছেন। শাসক দল জানাচ্ছে যে এতে খুব একটা কিছু অসুবিধে হয়নি, কিন্তু বিরোধীরা বলছেন না, অসুবিধে হয়েছে। তার পাশাপাশি দেখুন, নাগরিক পরিষেবা ব্যাহত বলতে রাস্তাঘাটের সমস্যার কথা, তার পাশাপাশি এলাকা দখলকে কেন্দ্র করে কিছু পরিস্থিতি তৈরি হওয়া, যেগুলো নাগরিক জীবনে কিছুটা হলেও অস্থিরতা এনেছে। এ তো গেল শিল্পাঞ্চল দুর্গাপুরের কথা। এবং যেটা আমি রণর সাথে কথা বলতে বলতে অন্তত এই প্রথমবার মনে করলাম, সেটা হচ্ছে লড়াইটা দ্বিপাক্ষিক নয়। অনেকে বলছিলেন অন্তত সামগ্রিকভাবে যে চিত্র সামনে আসছে, সব জায়গাতেই তো শুনছি এক শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপির লড়াই, কিন্তু আজ দেখলাম একটু অন্যরকম বক্তব্য, অন্তত আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন। আর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রচারে যাচ্ছেন, এটা খুব স্বাভাবিক। তিনি শাসক দল, বিরোধী দল, অন্তত এই মুহূর্তে রাজ্যের বিরোধী দল, কেন্দ্রের শাসক দল, তাদের নিশানা করবেন এবং নিশানার একদম লক্ষ্যে বিজেপির শীর্ষ নেতৃত্ব, তার কারণ তারা তো এবারে প্রচারে অংশ নিচ্ছেন। এরকম বিবিধ বিষয় দেখা যাচ্ছে। আচ্ছা, আমি সঞ্জীব তোমার কাছে জিজ্ঞেস করছি যে আমাদের যে প্রতিনিধিরা আজ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে সভা ছিল, সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, সাধারণ মানুষ কি প্রতিক্রিয়া দিয়েছেন সেগুলো কি একটু দেখাবে, দর্শকদের দেখাতে পারবে? একদমই, আমাদের কাছে অবশ্যই প্রতিবেদন আছে। তার আগে অবশ্যই কিছু ছোট্ট কথা বলতে যাবো, যে আছে যেরকমটা বললাম যে বিধানসভা নির্বাচন 2026, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের চতুরঙ্গ মাঠে উপস্থিত ছিলেন এবং যেরকমটা বললাম যে মানুষের ভিড় কিন্তু চোখে পড়ার মতো এবং সাধারণ মানুষের কিন্তু অবশ্যই কিছু বিশেষ কিছু দিক তারা কিন্তু তুলে ধরেছে, যেমন খাদ্য সংস্থা এবং আরও কিছু তাদের বিবিধ, যেরকমটা আপনি বললেন, আপনার কথার প্রসঙ্গে বলছি, রাস্তাঘাট, ড্রেন, যেগুলো জল, যেটা এগুলো যেন তারা সঠিকভাবে তারা উপভোগ করতে পারে এবং খাওয়া দাওয়া, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অবশ্যই তারা কিন্তু আলোচনা করেছিল। আমি আমাদের আরো প্রতিনিধিরা অপেক্ষায় রয়েছেন রাজ্যের নানা প্রান্ত থেকে। একটা কথা আপনাদের বলি, ভোট যুদ্ধের অন্তত আবর্তনের প্রেক্ষাপট থেকে এটা আপনাদের জানানো প্রয়োজন। আমরা যেমন প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে কথা বলেছি, বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছি, আজ কিন্তু আমরা কথা বলছি আমাদের প্রতিনিধিদের সঙ্গে, যারা রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছেন, প্রতিনিয়ত আপনাদের জন্য সংবাদ পরিবেশন করেন, তুলে ধরেন। আজ এই মুহূর্তে আমরা আমাদের পরবর্তী প্রতিনিধির কাছে যাওয়ার আগে আমি একটু জেনে নিতে চাইব পিসিআর এর কাছে যে আমাদের প্রতিনিধি যারা গিয়েছিলেন সেটা দেখানো সম্ভব কিনা। আচ্ছা, আমরা এটা পরবর্তীতে আসছি। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের জলপাইগুড়ির প্রতিনিধি সৌভিকের কাছে। সৌভিক, তোমাকে স্বাগত জানাই বাংলার ভোট যুদ্ধ এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছে আমার সহযোগী সঞ্জীব। সঞ্জীবের কিছু প্রশ্ন থাকবে, তবে তার আগে আমি একটু তোমার কাছে জানতে চাই যে ভোটের আবহ কতটা তৈরি হয়েছে তোমার ওখানে? একদমই, দেখো ভাস্করদা, জলপাইগুড়ি জেলায় কিন্তু ভোট উত্তাপ যতই ভোটের দিনক্ষণ এগিয়ে আসছে ততই কিন্তু
ভোট উত্তাপ বাড়তে শুরু করেছে জলপাইগুড়ি জেলায়। তোমাকে বলে রাখতে চাইবো, এই জলপাইগুড়ি জেলায় 7টি বিধানসভা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 7টি বিধানসভার মধ্যে কিন্তু চা বলায় ডুয়ার্সেরও বিধানসভা রয়েছে 2টি। তোমাকে বলে রাখতে চাইবো, গত বিধানসভা নির্বাচনে কিন্তু এই জলপাইগুড়ি জেলায় রাজ্যের শাসক দল তৃণমূলকে থেকে কিন্তু একটি আসন এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ 7টি বিধানসভার মধ্যে 4টি আসন পেয়েছিল বিজেপি এবং 3টি পেয়েছিল তৃণমূল। পরবর্তীতে কিন্তু ধূপগুড়ি বিধানসভা, সেই বিধানসভায় উপনির্বাচন হয় এবং উপনির্বাচনে জয়লাভ করে তৃণমূল, এবং উপনির্বাচনে জয়লাভ করে কিন্তু তৃণমূল বিজেপির থেকে এগিয়ে যায়। তুমি বুঝতেই পারছো যে ফলাফলটা, পরিসংখ্যানটা কতটা বলে দিচ্ছে যে এই জেলায় কতটা শেয়ানে শেয়ানে টক্কর কিন্তু চলছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। মূলত তৃণমূল এবং বিজেপি ভোট ঘোষণার পরবর্তীতেই কিন্তু প্রচারে নেমে পড়েছে এবং জোরদার চলছে এই মুহূর্তে প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনই কিন্তু এই জলপাইগুড়ি জেলায় জনসভা করেছেন। এবং তোমাকে বলে রাখতে চাইবো, বিজেপিরও কিন্তু রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তিনিও কিন্তু রীতিমতো এই জেলায় কিন্তু বেশ কয়েকটি কর্মসূচি করেছেন। এবং বিজেপির সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে আগামী দিনেও কিন্তু এই জেলায় আরো হেভিওয়েট কিন্তু বিজেপির মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরাও কিন্তু এই এখানে আসবেন। এবং তোমাকে বলে রাখতে চাইবো, রাজগঞ্জে সেখানে স্বপ্না বর্মন প্রার্থী হয়েছেন তৃণমূলের তরফে। অ্যাথলিট এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মনকে এবার প্রার্থী করেছে সেখানে। এবং সেই রাজগঞ্জ কিন্তু বরাবরই তৃণমূলের দখলে থাকে। সেখানে খগেশ্বর রায়, তিনি কিন্তু 4বার বিধায়ক হয়েছেন তৃণমূলের। এবং এই খগেশ্বর রায় কিন্তু উত্তরবঙ্গ থেকে তৃণমূলের প্রথম বিধায়ক, তোমাকে বলে রাখতে চাইবো। এবং সেই রাজগঞ্জকে এবার বিজেপি কিন্তু উদ্ধার করতে চাইছে, অর্থাৎ জয়ী হতে চাইছে সেখানে, যার ফলেই সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা রয়েছে। পাশাপাশি বলতে চাইবো যে পার্শ্ববর্তী শিলিগুড়িতেও কিন্তু গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেছেন এবং রোড শো করেছেন শিলিগুড়িতে, যার ফলে কিন্তু তার প্রভাব কিন্তু কিছুটা জলপাইগুড়ি জেলাতেও পড়েছে। এবং সব মিলিয়ে কিন্তু এই জলপাইগুড়ি জেলায় বর্তমানে ভোট উত্তাপ বাড়তে শুরু করেছে। গতকাল আমরা এক্সপ্রেস নিউজে কিন্তু খবর দেখিয়েছিলাম যে ধূপগুড়িতে কিন্তু বিজেপি প্রার্থী মহাত্মা গান্ধীকে নিয়ে একটি কটূক্তি করেছেন, যেখানে দেশদ্রোহী বলেছেন তিনি মহাত্মা গান্ধীকে। এবং সেই ইস্যুকে কেন্দ্র করে কিন্তু তৃণমূল একদম রাস্তায় নেমে পড়েছেন, পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সেই ছবি কিন্তু আমরা এক্সপ্রেস নিউজের পর্দায় প্রথম দেখিয়েছি। এবং তুমি বুঝতেই পারছো যে জলপাইগুড়ি জেলায় বর্তমান কি পরিস্থিতি, ভোট উত্তাপ কিন্তু বাড়তেই শুরু করেছে। ভাস্কর দা। আমার মনে হয় সৌভিক আমার কথাটা শুনতে পাইনি। সৌভিক, আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা না বলে একেবারে তাপপ্রবাহ চলছে, এটা বলতে পারি। আমি তোমার কাছে জানতে চাইছি যে তোমার ওখানে কেমন রয়েছে, প্রচার যে হচ্ছে সেই প্রচারে মানুষ কেমন সাড়া দিচ্ছেন? শুনতে পাচ্ছ ভাস্কর দা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। প্রশ্নটা আরেকবার করলে ভালো হয়। আচ্ছা শোনো, আমি তোমার কাছে প্রশ্নটা এবার একটু অন্যভাবে রাখি। সেটা হচ্ছে, উত্তরবঙ্গে বিজেপি প্রচারে বিশেষ নজর দিয়েছে, কারণ উত্তরবঙ্গকে পুরোপুরি দখলে রাখতে চায় বিজেপি। যে কারণেই আমরা দেখছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে স্টার ক্যাম্পেনাররা সেখানে গিয়ে জনসভা করছেন দলীয় প্রার্থীর হয়ে। এবার এই যে জনসভা হচ্ছে, সেই জনসভায় মানুষের কেমন ভিড় হচ্ছে? কারণ দক্ষিণবঙ্গে দেখো এ মুহূর্তে প্রায় তাপপ্রবাহই চলছে। উত্তরের আবহাওয়া আপাত শীতল বলে মনে হয়, কিন্তু বাস্তবিক চিত্রটা কি তোমার কাছে জানতে চাইছি। আবহাওয়াজনিত সমস্যা, কোনো কারণে মানুষজন সেই প্রচারে আসতে পারছেন না, এরকম কিছু দেখছো, নাকি প্রচার উভয় শিবিরেরই জোর কদমে চলছে? সৌভিক। একদমই তাই ভাস্কর দা, প্রচার কিন্তু উভয় শিবিরেরই জোর কদমে চলছে। আমরা দেখেছি ভোট ঘোষণা হতেই কিন্তু প্রথম তৃণমূল প্রচারে একদম ঝাঁপিয়ে পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে কিন্তু প্রচার জনসভা শুরু করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করেছেন। এবং বিজেপির তরফেও কিন্তু নীতিন নবীন, তিনি সভা করেছেন, রোড শো করেছেন। এবং রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার, রাজ্যের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি কিন্তু রোড শো সভা করেছেন। সমস্ত সভাতেই কিন্তু ভিড় কিন্তু একটা লক্ষ্য করা গেছে, যেমন বিজেপির তেমন কিন্তু তৃণমূলেরও।
অর্থাৎ উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি বলে দাবি করেন বিজেপির নেতারা। তার কিন্তু ফলাফলও রয়েছে, গত বিধানসভা লোকসভা নির্বাচনের ফলাফল তা বলে দেয়। এবং তৃণমূল কংগ্রেসও কিন্তু উত্তরবঙ্গকে ছাড়তে নারাজ। উত্তরবঙ্গে ভালো ফলাফল করার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন, একাধিক জনসভা করেছেন এবং আগামী কয়েকদিনে কিন্তু আরো ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু উত্তরবঙ্গে। ভাস্কর দা, সৌভিক, দেখো এখনো পর্যন্ত যা প্রচার চলছে এবং তুমি যেমনটা জানালে শিয়ানে শিয়ানে টক্কর চলছে, সেখানে আমি জানতে চাইছি তোমার কাছে যে তৃতীয় পক্ষের উপস্থিতি কতখানি আছে, কতখানি প্রভাবশালী হতে পারে, সংখ্যালঘু ভোট কোনো প্রভাব ফেলে কিনা। এবং যতটুকু আমি জানি যে দেখো উত্তরবঙ্গে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী সব কথাই বলেছেন, পাহাড় নিয়ে বিশেষ কিছু কথা বলেননি। এবং এই পাহাড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, তুমিও জানো, আমাদের দর্শকরাও জানেন। যদি এ নিয়ে কিছু আলোকপাত করতে পারো ভালো, নচেত আমি তোমার কাছে জানতে চাইছি যে তৃতীয় পক্ষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিজেপি ব্যতি রেখে আর কোনো শক্তি ওখানে মাথাচাড়া দিয়ে উঠতে পারে কিনা বা ভোটের লড়াইয়ে বিশেষ কোনো ভূমিকা রাখতে পারে কিনা, তোমার বিধানসভা কেন্দ্রগুলোকে ধরে যদি বলতে পারো সংক্ষেপে। একদমই, দেখো তৃতীয় পক্ষ বলতে কিন্তু জলপাইগুড়ি জেলায় মূলত কিন্তু সিপিএম রয়েছে এবং সিপিএম কিন্তু তারা কিন্তু প্রচার চালাচ্ছেন এবং সিপিএম মূলত কৃষকদের যে সমস্যা, কৃষকদের সমস্যা তুমি জানো যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়েছিল এবং ভারী বৃষ্টির ফলে কিন্তু আলু চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আলু চাষিরা ক্ষতিগ্রস্তর ফলে কিন্তু দিশাহারা হয়ে পড়ে রীতিমতো চাষিরা। এবং সেই কৃষকদের একদম কিন্তু কৃষি জমিতে গিয়ে কিন্তু রীতিমতো সিপিআইএম প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। তারা রীতিমতো প্রচার কিন্তু জারি রেখেছেন, প্রচারে কোনো রকম খামতি রাখতে চাইছেন না। মোহাম্মদ সেলিমও কিন্তু জলপাইগুড়ি ধূপগুড়িতে সভা করেছেন এবং সিপিআইএম কিন্তু প্রচারে যেটা মূল প্রাধান্য দিচ্ছেন এবং যেটা মূল বিষয় জনসমক্ষে তুলে ধরছেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলে আবার দুর্নীতি বাড়বে এবং বিজেপি কিন্তু ক্ষমতায় আসলে রাজ্যের শাসন ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে, এমনটাই কিন্তু প্রচারের প্রধান ইস্যু করছেন তারা। অর্থাৎ প্রার্থীরা কিন্তু দাবি করছেন যে মানুষ সিপিআইএম কে চাইছেন, মানুষের সঙ্গে যখন সিপিআইএম প্রার্থীরা কথা বলতে যাচ্ছেন সেই সময় কিন্তু কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ সিপিএম প্রার্থীদের দেখে খুশি হচ্ছেন, এমনটাই দাবি করছেন প্রার্থীরা সিপিআইএম। শোনো সৌভিক, বুঝতে পেরেছি তোমার কথা। শেষ প্রশ্ন সঞ্জীব করবে তোমাকে, একটু শুনে নাও। একদম সৌভিক, একদম শেষ প্রশ্ন তোমাকে আমি করব। যেরকমটা তুমি বললে যে বিধানসভা নির্বাচন কিন্তু যত দিন যাচ্ছে আরো সামনে এগিয়ে আসছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু জনে জনে গিয়ে প্রার্থীদের সঙ্গে কিন্তু সরাসরি কিন্তু তাদের কাছে বক্তব্য নেওয়ার চেষ্টা করেছো, কিন্তু সাধারণ মানুষ কি বলছে, তাদের দুঃখের কথা তারা কি বলছে, তাদের কি আশ্বাস 2026-এ তারা কিভাবে দেখতে চাইছে এই রাজ্যকে, কি বলবে বিষয়? একদমই, দেখো সাধারণ মানুষের কাছে আমরা গিয়েছিলাম, সাধারণ মানুষ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় কিন্তু জলপাইগুড়ি জেলায় আমি নির্দিষ্ট করে কোনো একটি বিধানসভা নয়, প্রত্যেকটি বিধানসভাতেই কিন্তু বলে রাখতে চাইবো তোমাকে স্থানীয়দের যে অভিযোগ, বিভিন্ন রকম ভাবে পানীয় জলের সমস্যা থেকে শুরু করে রাস্তাঘাট অনেকটাই কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি এবং বিভিন্ন যে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরেও কিন্তু দেখা গিয়েছে যে পুরসভা এলাকাগুলিতে যে উচ্চ বাতিস্তম্ভ থেকে শুরু করে কোথাও অকেজো হয়ে পড়ে রয়েছে এবং শহরাঞ্চলেও কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে অন্ধকারে রয়েছে কোনো কোনো ওয়ার্ড। এবং বিশেষ করে তোমাকে বলে রাখতে চাইবো পুরো ভোট কিন্তু মেয়াদ পেরিয়ে গেলেও কিন্তু পুরো ভোট কিন্তু করতে পারেনি রাজ্যের শাসক দল, তা নিয়ে কিন্তু বেশ ক্ষোভ রয়েছে শহরাঞ্চলে। কারণ কোনো ওয়ার্ডেই কিন্তু কাউন্সিলর নেই, তারা কিন্তু পুর প্রশাসক বোর্ডের মাধ্যমে কিন্তু বর্তমানে যেমন ধূপগুড়ি পৌরসভা চলছে, তাতে করে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। কারণ ন্যূনতম সমস্যা হলে স্বাভাবিকভাবেই কিন্তু সাধারণ মানুষ প্রথমে ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে যান, তাদের অভিযোগ জানান, কিন্তু বর্তমানে সেই কাউন্সিলররাই নেই। প্রশাসক বোর্ড একটা তৈরি করে দেওয়া হয়েছে, সেই প্রশাসক বোর্ড কিন্তু চালাচ্ছে পুরসভা, তা নিয়ে কিন্তু একটা ক্ষোভ রয়েছে। এবং গ্রামাঞ্চলে তোমাকে যেটা বললাম, বিশেষ করে চা বলয় এলাকাতে কিন্তু পানীয় জল থেকে শুরু করে চা বাগানে যে শ্রমিকরা রয়েছেন, শ্রমিকদের কিন্তু বিভিন্ন অভিযোগ রয়েছে যে তাদের তলব থেকে শুরু করে পারিশ্রমিক থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী কিন্তু একাধিক জনসভা করেছেন উত্তরবঙ্গে এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চা বাগানের শ্রমিকদের নিয়ে ভাবা হবে, উন্নয়ন হবে, কিন্তু কোনোটাই এখনো পর্যন্ত প্রতিশ্রুতি পূরণ হয়নি। চা বাগান কিন্তু ক্ষুব্ধ রয়েছে, এমনটাই কিন্তু দাবি করছে চা বাগান শ্রমিকরা। সৌভিক, আরো সময় পাবে,
কারণ বাংলার ভোট যুদ্ধ এক্সপ্রেস নিউজে চলতে থাকবে, দর্শকদের সামনে তুলে ধরবে তোমার এলাকার কথা। আমি আমাদের দর্শক বন্ধুদের এই কথাটা বলতে চাইছি যে আমাদের জেলার প্রতিনিধিরা যারা রয়েছেন রোদে জলে ভিজে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরবেন সেই এলাকার হাল হকিকত। মানুষ কি বলছেন, মানুষ কি ভাবছে, মানুষের সমস্যা কতখানি গুরুত্ব দিয়ে রাজনৈতিক নেতারা ভেবেছেন, যারা ক্ষমতায় ছিলেন, যারা ক্ষমতায় আসতে চান, কি প্রতিশ্রুতি কতখানি পূরণ, কি তাদের সমস্যা, এসব তুলে ধরার চেষ্টা করব। তার পাশাপাশি এই মুহূর্তে চেষ্টা করব আমাদের আরও একজন প্রতিনিধিকে যদি নেওয়া সম্ভব হয়, যেটুকু সময় আছে সেই নির্ধারিত সময়ের মধ্যে আমরা অপেক্ষা করছি পরের প্রতিনিধির। তবে তার কাছে যাওয়ার আগে আমি সঞ্জীব তোমার কাছে জানতে চাইছি, তুমি আমার কাছে জানতে চাইবে না আমি তোমার কাছে জানতে চাইবো? অবশ্যই আগে আপনি বলুন, তারপর আমি বলবো। আচ্ছা, বাংলার ভোট যুদ্ধ অনুষ্ঠান যে কদিন ধরে সম্প্রচারিত হচ্ছে এক্সপ্রেস নিউজে, দর্শকরা দেখছেন, তাদের মতামত জানাচ্ছেন। তুমি এই অনুষ্ঠানের কোনো ফিডব্যাক মানুষের পেয়েছো? অবশ্যই যেরকমটা আপনি বললেন যে এই যুদ্ধ মানে অর্থাৎ বাংলার ভোট যুদ্ধ, যেরকমটা আমাদের অনুষ্ঠানের একদম ট্যাগ লাইন, এই অনুষ্ঠানের কিন্তু বিশেষ যে দিক সেটা হচ্ছে গিয়ে সঠিক বিশ্লেষণ। মানুষ কিন্তু অবশ্যই যত দিন যাচ্ছে সঠিক বিশ্লেষণের একটা খিদে কিন্তু মানুষের মধ্যে অবশ্যই দেখতে পাই। সেরকমটাই কিন্তু অনেকবার আমাদের কাছে ফোন এসেছিল যে এক্সপ্রেস নিউজের বিশেষ করে যেই ভোট রিলেটেড যেই অনুষ্ঠান হয় সেটা কেন দেখানো হচ্ছে না, এবং যেটা দেখানো হচ্ছে সেটা বিষয়ে কিন্তু কথা হচ্ছে, এরকমটা কিন্তু আমি ফিডব্যাক অবশ্যই পেয়েছি। আমি আসলে একটুখানি সময় নিচ্ছিলাম আমাদের পরের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার জন্য, তার ফাঁকে আমি একটু সঞ্জীবের কাছ থেকে জেনে নিলাম যে মানুষ কি ফিডব্যাক দিচ্ছেন এই অনুষ্ঠান নিয়ে, কারণ সঞ্জীব এই বিষয়টা নজর রাখে। তো আমি জানি না সঞ্জীব যে কথা বললো মনে হয় তেমনটাই হবে, এবং আশা করি এই অনুষ্ঠান যত দিন এগোবে আপনাদের কাছে আরও গ্রাহ্যতা পাবে, আরও মান্যতা পাবে। এই মুহূর্তে আমি চলে যাব বাঁকুড়া, সেখানে আমাদের সাংবাদিক মোহাম্মদ শাহজাহান আনসারি অপেক্ষায় রয়েছেন। শাহজাহান, স্বাগত জানাই তোমাকে আমাদের এক্সপ্রেস নিউজের এই অনুষ্ঠান বাংলার ভোট যুদ্ধে। শাহজাহান, আমি তোমার কাছে জানতে চাইছি, দুঃখিত 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 কি করব, যে কোনো কারণেই হোক না কেন শাহজাহানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তাহলে আরেকটু আমরা কথা বলে নিই এই অনুষ্ঠানটা নিয়ে, চেষ্টা করা যাক আর কাউকে আমরা নিতে পারি কিনা, যদি পেয়ে যাই সাথে সাথে তাকে নিয়ে আসবো আপনার কাছে। তবে দেখুন, সামগ্রিকভাবে বাংলার ভোটযুদ্ধ অনুষ্ঠান যে কদিন শুরু হয়েছে তার মধ্যে আমরা চেষ্টা করেছি যে দক্ষিণবঙ্গে বিশেষ করে আমাদের এক্সপ্রেস নিউজের যে দর্শক পরিবার দক্ষিণবঙ্গে যে বিপুল পরিমাণে রয়েছেন তাদের কাছে দক্ষিণবঙ্গের প্রাণের কথা, মনের কথা তুলে ধরার, এবং এক্ষেত্রে কি শাসক দল, কি বিরোধী দল, কিংবা তৃতীয় পক্ষ, এমনকি চতুর্থ পক্ষের সঙ্গেও আমরা কথা বলেছি। আমরা মনে করি না যে কোনো এক পক্ষকে উপস্থাপনের মধ্যে দিয়ে মানুষের মনে সম্পূর্ণ চেতনা জাগ্রত করা যায়, সমস্ত চিত্রটা দেওয়া যায়। কি ভাবছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, ভাবনা কি বিজেপির, এবং এর সঙ্গে সঙ্গে যে কথা আমাদের সাংবাদিক রণ ঘোষ অনুষ্ঠানের শুরুতেই বলল যে শুধুমাত্র যে রাজ্যের শাসক দল এবং বিরোধীরা লড়াইয়ে রয়েছে এমনটা নয়, তৃতীয় পক্ষ হিসেবেও একেবারেই অবহেলা করার জায়গা নেই সিপিআইএমকে। এবং আপনারা জানেন যে এই দুর্গাপুর পশ্চিম এবং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে একদিক থেকে জিতেছিলেন লক্ষণ ঘড়ুই বিজেপির, যিনি বিধায়ক, আবার অপর দিক থেকে প্রদীপ মজুমদার তৃণমূল কংগ্রেসের, যিনি রাজ্যের মন্ত্রী। এবং স্বাভাবিকভাবেই শাসক যারা থাকেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন তো আসেই, বিরোধীদের উদ্দেশ্যেও প্রশ্ন আসে, তারা কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন? শাসকরা 5 বছরের দায়িত্ব পাওয়ার পর রাজ্যের মানুষের, বিশেষ করে এই বিধানসভা অঞ্চলের মানুষের চাহিদা প্রত্যাশা পূরণে কতখানি সদর্থক ভূমিকা রেখেছেন? শাসক দল তারা জানাচ্ছেন যে তারা সর্বতোভাবে চেষ্টা করেছেন স্থানীয় চাহিদাগুলো মানুষের পূরণ করার, কিন্তু বিরোধীরা বলছেন যা করা হয়েছে তা যথেষ্ট নয়, অনেক কিছু করার জায়গা ছিল। আবার অপরদিকে দেখুন, বিরোধী শিবিরের প্রতিনিধি বিজেপির বিধায়ক যিনি রয়েছেন তার উদ্দেশ্যে প্রশ্ন উঠছে যে আপনি যে বিরোধিতা অন্তত তৃণমূল স্তরে, যখন তৃণমূল বিরোধী ছিল যেভাবে বিরোধিতা করত, সেই বিরোধিতা কি আপনারা করতে পেরেছেন? কারণ গণতান্ত্রিক পরিকাঠামোয় শাসক এবং বিরোধী উভয়েরই প্রয়োজন। একেবারে বিরোধী শূন্য পরিস্থিতি গণতন্ত্রের পক্ষে অন্তত ভালো নয়, এমনটা তো আমরা জানি নাকি? একদমই একদমই, যেরকম আপনি কি হওয়া দরকার?
অবশ্যই যেরকমটা আপনি বলছেন যে বিশ্লেষক আপনি কথা বলছিলেন এবং আপনি ভোট নিয়ে কথা বলছিলেন, এই বিষয়ে তো আমরা অবশ্যই যাব, কিন্তু একদম শুরুর দিকে যে আমরা দেখছিলাম যে আমরা দেখেছিলাম দুর্গাপুরে কিন্তু আজকে যে জনসভা হয়েছে, আমরা সেই প্যাকেজ দেখার একটা উদ্দেশ্য নিয়ে আমরা শুরু করছিলাম। একবার অবশ্যই পিসিআর পার্সনকে অনুরোধ করবো যেন সেই প্যাকেজ দেখা যায়। এর বিষয়ে আপনি কি বলতে চাইবেন যে আজকে যেই দুর্গাপুরে যে বিষয়টি হয়েছিল? আমি এ বিষয়ে কিছু বলতে চাই না, কারণ হচ্ছে আমার মনে হয় যে অনিবার্য কারণে সেই ছবি এ মুহূর্তে প্রতিবেদন দেখানো দেখানো সম্ভব নয়। কোনো রকম কিছু একটা অসুবিধে হচ্ছে, তা নাহলে এতক্ষণে তো দেখিয়েই দিতাম। বিষয়টা দেখানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, আন্তরিকভাবে দুঃখিত। এই অনুষ্ঠানে যদি সম্ভব হতো মানুষজনের সঙ্গে আমাদের প্রতিনিধিরা গিয়ে কথা বলেছেন, সেই কথাটা একটু তুলে ধরতে পারতাম। কারণ যে ছবিটা সঞ্জীব আমি দেখেছি, সাধারণ মানুষজন যে কথা বলছেন, দুরকম মতামত কিন্তু তাদের বক্তব্য থেকে উঠে এসেছে। এক, যারা শাসক অনুগামী তারা বলছেন উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে, এবং এই উন্নয়নের জোয়ারেই আবারও মুখ্যমন্ত্রীর আসনে আসীন হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অপরপক্ষ বিরোধী বলছে, যারা এই মুহূর্তে শাসক বিরোধী রয়েছেন অর্থাৎ বিজেপি, তাদের বক্তব্য হচ্ছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। অর্থাৎ রাজ্য জুড়ে বিজেপির নাকি একটা হাওয়া উঠেছে এবং সেই হাওয়া এই দুর্গাপুর শিল্পাঞ্চলের উপর দিয়েও বইছে, এমনটা মনে করছেন শাসক বিরোধী দল। এবং শাসকের অভিমত খুব স্বাভাবিকভাবেই অন্য হবে, এ নিয়ে তো কোনো সংশয় নেই। একই সঙ্গে যে তৃতীয় পক্ষের কথা আমাদের সাংবাদিক রণ ঘোষ উল্লেখ করলেন, সেই তৃতীয় পক্ষ তারা যে কথা বলছে, রাজ্যে শিল্পায়ন যেমন চাই তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা শিল্পাঞ্চল দুর্গাপুরে হতে হবে, হতে হবে এবং হতে হবে। পানীয় জলের সমস্যা একটা গুরুতর সমস্যা, সেই সমস্যাকেও তারা ইস্যু করছেন। এখন দেখার, দূষণের মতো একটা বড় সমস্যা রয়েছে শিল্পাঞ্চলে, সেই দূষণকে নিয়ে কে কেমন ভাবছেন। মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে, মানুষের কাছে যে আবেদন রাজনৈতিকভাবে প্রার্থীরা রাখছেন, সেই আবেদনে মানুষ কতখানি সাড়া দিচ্ছেন। যদি তারা মনে করেন হ্যাঁ উন্নয়ন হয়েছে, যা হয়েছে তা যথেষ্ট হয়েছে, তাহলে নিশ্চয়ই করে এটা বলা যেতে পারে শিল্পাঞ্চলবাসী, অন্তত দুর্গাপুর পশ্চিম পূর্বের যারা নাগরিক রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা শাসকের পক্ষেই ভোট দেবেন। যদি তারা মনে করেন যে না এবার পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, তাহলে বুঝতেই পাচ্ছেন ভোটটা কোথায় যাবে। আর এ দুইয়ের ব্যতি রেখে যদি তৃতীয় ভাবনা কারোর মনে থাকে, তাহলে তারা ইস্যুভিত্তিকভাবেই সমর্থন করবেন অন্য প্রার্থীকে। এখন প্রথম পর্বের ভোট রয়েছে এই শিল্পাঞ্চল দুর্গাপুরে, এবং আমাদের একেবারে পশ্চিম বর্ধমান আরও অনেকগুলো কেন্দ্রে রয়েছে প্রথম দফায় ভোট। এই প্রথম দফার ভোটে যেটুকু সময় পড়ে আছে, এর মধ্যে মানুষ কি সিদ্ধান্ত নেন তারই প্রতিফলন লক্ষ্য করা যাবে 23 তারিখে, আর চূড়ান্ত ফল 4 তারিখে। এই অনুষ্ঠান আমি শেষ করবার আগে আমাদের দর্শক বন্ধুদের বলতে চাইব যে 23 তারিখ, 29 তারিখ এবং 4 তারিখ দিনভর এক্সপ্রেস নিউজ বাংলার ভোট যুদ্ধ নিয়ে, বাংলার রায় নিয়ে আপনাদের দরবারে হাজির হবে। আমরা একটা দিন যেমন আপনাদের সহযোগিতা পেয়েছি, যেমন আপনাদের উপস্থিতি পেয়েছি, যেমন আপনাদের ভালোবাসা পেয়েছি, পরবর্তী পর্যায়েও তেমনটা পাবো, এমনটাই আশা রাখি, নাকি সঞ্জীব? একদমই তাই। তাহলে আজ এখানেই আমরা বাংলার ভোট যুদ্ধ শেষ করব। দর্শকদের আবারও শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী তো বাংলার ভোট যুদ্ধ দেখবেন, সঙ্গে রাখবেন এক্সপ্রেস নিউজকে, কারণ আপনারা জানেন এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ, এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।